এসএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা, আজ তোমাদের সাথে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের সাজেশনমূলক এই ভিডিওটি আমরা করতে যাচ্ছি এবং তোমাদেরকে আজকে তিনটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থেকে যথাসম্ভব সর্বোচ্চ পরিমাণ আমরা সাজেশনমূলক যেই টপিকগুলো পড়া লাগবে সেগুলো আলোচনা করব। আজ আমরা প্রথমে ভেক্টর, পরবর্তীতে নিউটনিয়ান বলবিদ্যা এবং পর্যাবৃত্ত গতি যে টপিক পড়া লাগবে তোমাদেরকে সেই টপিকগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। আশা করি তোমরা এই টপিকগুলো যদি পড়ে যাও বা এই টপিকের রিলেটেড ম্যাথগুলো যদি করে যেতে পারো, তোমরা আগামী 2 দিনের মাথায় যে এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা সেখানে তোমরা সর্বাধিক সংখ্যক উত্তর করতে পারবে এবং আমি আশা রাখি এই 3টা চ্যাপ্টার থেকে 4টা সিকিউ ইনশাআল্লাহ এসে পড়বে। তো সর্বপ্রথম আমাদের যে টপিকগুলো গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে দেখার জন্য সুযোগ করে দিচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই টপিকগুলোর উপর ভিত্তি করে আজকে আমরা আলোচনা করব এবং সেখান থেকে আমাদের আশানুরূপ উত্তর করার মতো প্রশ্নগুলো আমরা পেয়ে যাব এই আশা রাখতে পারি। তো শুরুতেই আমাদের ভেক্টর নিয়ে আলোচনা করব। ভেক্টর ডট গুণ, ক্রস গুণ এবং বৃষ্টি ছাতার কিছু ম্যাথ এবং নদী নৌকা, বিশেষ করে এটা যত স্টার দিনে কেন এটা কম হয়ে যায়, কারণ নদী নৌকা প্রত্যেক বছরই পরীক্ষায় প্রশ্ন আসে। অতঃপর ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, কার্ল এগুলো থেকে সচরাচর গগহ প্রশ্ন আসে না, তবে ক, খ এবং এমসিকিউতে এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রায় সময় প্রশ্নগুলো খুব টেকনিক্যালি দিয়ে থাকে টিচাররা। তো এই টপিকগুলোর উপরে আমরা আলোচনা করব এবং আমরা এই টপিকগুলোর সম্পর্কে খুব ভালোভাবে যেন উত্তর করতে পারি সেই জন্য যথাসম্ভব এই সময়টার মধ্যে আমরা প্র্যাকটিস করব এবং আমরাও সাথে সাথে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক এখানে প্র্যাকটিস করব। নিউটনিয়ান বলবিদ্যার বল, ভরবেগ এবং বলের ঘাত এই 3টা টপিককে আমরা মেজর মাইনর দুইটাই বলতে পারি, মেজরও বলতে পারি, মাইনরও বলতে পারি। কেননা বল যে টপিকটা আছে এই টপিক থেকে কখন কোশ্চেন আসে না এটা সিওরিটি নাই, এবং কি প্রশ্ন দেখে এটাও আন্দাজ করতে পারেনি স্টুডেন্টরা যে এটা বল থেকে কোশ্চেন আসছে। সুতরাং বল, ভরবেগ আর বলের ঘাত এই 3টা টপিক, বিশেষ করে বলের ঘাত থেকে রিসেন্ট টাইমে খুব ভালো কোশ্চেন আসতেছে। এই 3টা টপিক আমরা মোস্টলি এমসিকিউর জন্য পড়বো, ক, খ এর জন্য পড়বো। তো বলের ঘাত টপিকটা আমরা ম্যাথ রিলেটেডও কিছু কোশ্চেন সলভ করবো ইনশাআল্লাহ। এবং লিফটের উঠানামা এই টপিক থেকে প্রায় সময় কোশ্চেন এমন ভাবে দিয়ে থাকে যা স্টুডেন্টদের বুঝে উঠতে বা উত্তর করতে অনেক বেগ পোহাতে হয়। তাই আমরা লিফটের উঠানামা নিয়ে সামান্য কিছু আলোচনা করব এবং আমাদের মূল যেই অংশটা এটা হলো জড়তার ভ্রামক, টর্ক আর এটার সাথে কৌণিক ভরবেগ আর ব্যাংকিং কোণ নিয়ে যে ম্যাথগুলো থাকে সেই ম্যাথগুলো হলো এই নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কসমূহের মধ্যে অন্যতম। আর পর্যায়বৃত্ত গতি থেকে আসার মতো হলো সরল ছন্দিত স্পন্দন গতিতে ঘূর্ণায়মান বস্তুর সরণ, বেগ, সর্বোচ্চ বেগ, ত্বরণ এবং সরল দৈর্ঘ্য রিলেটেড যে 3টা আমরা সূত্র জানি সেগুলো পাহাড়ের উচ্চতা নির্ণয় এবং সরল ছন্দিত স্পন্দন গতিতে গতিশীল যে ববগুলো আছে সেই রিলেটেড কিছু ম্যাথ এবং সরল ছন্দিত স্পন্দন গতি, স্থিতিশক্তি ও গতিশক্তি নিয়ে কিছু গ্রাফ এবং এই রিলেটেড ম্যাথগুলো সলভ করা আমরা আজকে জানবো যতটা সম্ভব এবং যতটা শর্টে বুঝে যায় আমরা তা বুঝতে চেষ্টা করব। এখন শুরুতে আমরা ভেক্টর ডট ও ক্রস গুণ নিয়ে আলোচনা করব। ডট ও ক্রস গুণ নিয়ে বেসিক আলোচনা করার এখন টাইম নাই, একবার শুধু মনে করে দিই এ এবং বি দুইটা ভেক্টর যদি হয় তাদের ডট গুণ ক্রস গুণফল হবে ইটা এ বি সাইন থিটা। ইটা দিক নির্দেশ করে আর এ বি সাইন থিটা হলো তার মান, অর্থাৎ এ একটা ভেক্টরের এদিকে ক্রিয়াশীল হইলে বি একটা ভেক্টরের দিকে ক্রিয়াশীল হইলে তাদের লব্ধি ভেক্টর হবে এ ক্রস বি। যদি হয় তাহলে এ থেকে বি এর দিকে যাইতে আমার বুড়ো আঙুলের ডিরেকশন যেটা সেটাই হইলো তাদের ক্রস গুণফলের ডিরেকশনের মান, এটাই হবে আমার এটা। তো সেই সব বিষয়ে এখন আলোচনা করার সময় নেই, আমরা মূল আলোচনায় চলে যাব এবং এ ডট বি, এ ভেক্টর এবং বি ভেক্টর ডট গুণফল হবে প্রত্যেকের মানের এ বি cos থিটা। এই হলো ডট গুণ আর ক্রস গুণের মূল কাজ। তবে আমাদের পরীক্ষায় যে জিনিসটা সবচেয়ে বেশি আসে সেটা আমরা উল্লেখ করি যে একই সমতলীয় হতে হবে, একই
একই সমতলীয় যদি তিনটা ভেক্টর হয় তাহলে বা হতে চায় তাহলে সেটা শর্ত কি, একই সমতলীয় হতে হলে ধরো এ একটা ভেক্টর এদিকে চলমান এ ভেক্টর, বি একটা ভেক্টর এদিকে চলমান এবং সি একটা ভেক্টর এদিকে চলমান। এখন এরা কি একই সমতলে আছে নাকি এরা ভিন্ন সমতলে অবস্থান করছে তা নির্ণয়ের জন্য একটাই ফর্মুলা, যে তাদের যে কোনো দুইজনের এ ডট বি অর্থাৎ এ ক্রস বি অর্থাৎ দুইজনের ক্রস গুণফলের সাথে অপরজনের ডট গুণফলের মান যদি 0 হয় তাহলে আমরা বলতে পারবো যে এই তিনটা ভেক্টর একই সমতলে অবস্থান করছে। আর যদি আমি দেখি যে যে কোনো দুইটার ক্রস গুণ আর অপরটার সাথে ডট গুণের ফলাফল শূন্য না আসে তাহলে আমি বলবো যে এরা এক সমতলীয় নয়। এবং ডট গুণ ক্রস গুণ থেকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আসে, সেটা হলো একটা ভেক্টর দিয়ে দিবে, ভেক্টরের এখানে এটা হলো মূল বিন্দু, এই সে মূল বিন্দু, এক্স অক্ষ এটা, ওয়াই অক্ষ এটা, জেড অক্ষ, আর এই হইলো এ ও সি ভেক্টর। এই সি বিন্দুর অবস্থান দেওয়া থাকবে ধরো 2, 4, 7 এরকম একটা অবস্থান দেওয়া থাকবে। আর এই মূল বিন্দুর অবস্থানটা আমরা জানি 0, 0, 0 এরকম অবস্থান দিয়ে বলবে কি যে ও সি ভেক্টরটা এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর কত দূরত্ব অতিক্রম করে, দূরত্ব এক্স অক্ষের সাথে দূরত্ব না, এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ, সাথে এই যে এই ওসি ভেক্টরটা যে কোণ উৎপন্ন করছে সেই কোণটা নির্ণয় করতে বলবে, সাথে উৎপন্ন কোণ, উৎপন্ন কোণ। এই উৎপন্ন কোণটা যদি হয় আমার ধরে নিয়ে আমি উৎপন্ন কোণটা থিটা, তাহলে এক্স অক্ষ বরাবর এই ওসি ভেক্টরটার অতিক্রান্ত, এক্স অক্ষ বরাবর ওসি ভেক্টরটা যদি থিটা কোণ উৎপন্ন করে এক্স অক্ষের সাথে, তাহলে এই থিটা কোণটা এভাবে নির্ণয় করে যে cos থিটা ইজ ইকুয়াল টু, এখানে ওসি ভেক্টরটা আগে নির্ণয় করতে হয়, তো আমরা আগে নির্ণয় করে ফেলি। ওসি ভেক্টরটা হবে 2 থেকে 0 গেলে 0 মানে 2i ক্যাপ, আর 4 থেকে 0 গেলে 0 প্লাস 4j ক্যাপ, আর 7 থেকে 0 গেলে 7 প্লাস 7k ক্যাপ। এই হইল ওসি ভেক্টর। এই ওসি ভেক্টরের এক্স অক্ষের যতটুকু দূরত্ব সেটাকে আমরা উপরে লিখব, আর নিচে হলো তিনটা আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপের সহগগুলোর স্কয়ারের যোগফলের রুট, অর্থাৎ √2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস হলো আমার 7 স্কয়ার। তারপর আমি cos ইনভার্স করলে এরকম এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণটা পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণটা যদি হয় cos থিটা, ওয়াই অক্ষের সাথে পরে লিখব, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণটা থিটা যদি হয় তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু হবে এই ওসি ভেক্টরটা এক্স অক্ষ বরাবর এর মান যত, এক্স অক্ষ বরাবর সে i ক্যাপ দূরত্ব অতিক্রম করে, তো এক্স অক্ষ বরাবর সে একটু i ক্যাপ দূরত্ব অতিক্রম করছে, তাহলে তার i ক্যাপের সহগ যেটা ছিল সেটা বসবে উপরে, আর নিচে বসবে হলো i ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের সহগগুলোর স্কয়ারের যোগফল, অর্থাৎ 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 7 স্কয়ার। এবার cos ইনভার্স করে আমরা এখান থেকে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ পেয়ে যাবে। একইভাবে যদি আমি ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ জানতে চাই তাহলে cos থিটা হবে, উপরে থাকবে ওয়াই অক্ষের সাথে যেই যে ক্যাপের যে সহগটা আছে সেই সহগটা বসবে উপরে, আর নিচে স্বাভাবিকভাবে তিনটা অক্ষ বরাবরের তার যে অতিক্রান্ত দূরত্ব 2, 4, 7 এই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগগুলোর স্কয়ারের রুট। তাহলে আশা করি আমরা এতটুকু টপিক বুঝতে পেরেছি। এখন এই প্রশ্নটা হলো একটা বোর্ড কোশ্চেন, এই প্রশ্নটার থেকে মূলত আমরা এখন সলভ করব। এই কোশ্চেনটার প্রথম অংশে বলা আছে যে সি ভেক্টরের সাথে, অর্থাৎ এটা যদি ও হয়, এই ও এন ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে। তাহলে সরাসরি সময় নষ্ট না করে আমরা বলে দিই যে যদি এটার উৎপন্ন কোণ হয়ে থাকে থিটা, তাহলে cos থিটার মান কি আসবে, তাহলে এখানে উৎপন্ন কোণটা যদি
এই সি ভেক্টরের x অক্ষের সাথে উৎপন্ন কোণ থিটা হলে cos থিটা ইজ ইকুয়াল টু হবে সি ভেক্টরটার মান কি দাঁড়াবে 1 থেকে 0 গেলে শুধু i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। কেননা এটা কিভাবে হয়েছে প্রশ্ন করা যাবে না, কারণ অবস্থান ভেক্টর, একটা ভেক্টরের অবস্থান ভেক্টর হলো তার শেষ বিন্দু থেকে আদি বিন্দুর বিয়োগফল। তো আদি বিন্দুতে এটা মূল বিন্দুতে আছে, অর্থাৎ এই শেষ বিন্দুতে হবে হলো i ক্যাপের সহগ। এই বিন্দুটার y অক্ষের স্থানাঙ্ক যা দেওয়া ছিল সেটাই হবে j ক্যাপের সাথে সহগ, এবং z অক্ষ বরাবর যে স্থানাঙ্ক সেটাই হবে k ক্যাপের সহগ। এবং এখান থেকে আমি যখন সি ভেক্টরকে x অক্ষের সাথে উৎপন্ন কোণ জানতে চাইবো তখন x অক্ষের সহগ এখানে 1, তাহলে 1 কে রাখবো উপরে, আর নিচের রুটের ভিতরে প্রত্যেকটা সহগের স্কয়ারের যোগফল, তাহলে 1 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার প্লাস হলো 3 স্কয়ার। এবার এখান থেকে থিটা হবে cos ইনভার্স, এই মানটা করলে আমার অ্যানসার চলে আসবে। এখন পরবর্তী কোশ্চেনটা দেখো, বি ও সি ভেক্টরের লম্ব দিকের ভেক্টরটি এ ভেক্টরের সাথে একই সমতলে থাকবে কিনা, অর্থাৎ বি ও সি ভেক্টরের লম্ব দিকের যে ভেক্টরটি, এখানে মূলত বলা হইতেছে যে বি ক্রস সি, বি ও সি এর লম্ব দিকের ভেক্টর মানে হলো বি ক্রস সি, মানে ক্রস গুণফল করলে কেবল তুমি লম্ব দিকে একটা একক ভেক্টর পাবে। তো বি ও সি এর লম্ব দিকের ভেক্টরটি অর্থাৎ বি ক্রস সি এটা এ এর সাথে একই সমতলে থাকবে কিনা, অর্থাৎ তোমাকে বলতেছি বি ক্রস সি ডট এ ইজ ইকুয়াল টু 0 হবে কিনা। কোশ্চেনটার মধ্যে এইভাবে কথাগুলো পেঁচিয়ে দিছে। তো আমরা সরাসরি এইটার অ্যানসার বের করি। বি ক্রস সি, বি ভেক্টরের মানটা কি আসবে, বি ভেক্টরের মান এখান থেকে আসবে হলো 1 থেকে 0 গেল 1, তাহলে শুধু i ক্যাপ, 1 থেকে 0 গেল 1, তাহলে শুধু j ক্যাপ, আর এখানে -2 থেকে 0 গেলে শুধু -2ই থাকবে, তাহলে এখানে হবে -2k ক্যাপ। আমি পেয়ে গেলাম বি ভেক্টর। এরপরে আমার এ ভেক্টর লাগবে, সরি সি ভেক্টর লাগবে। সি ভেক্টর একটু আগে আমরা পাইছিলাম i ক্যাপ -2j ক্যাপ প্লাস 3k ক্যাপ এতটুকু। আর এ ভেক্টরের মানটা কি দাঁড়াইতেছে, এ ভেক্টর দাঁড়াইতেছে 2 থেকে 0 গেলে 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে প্রথমে আমার কাজ করতে হবে বি ক্রস সি, বি ভেক্টর আর সি ভেক্টরের ক্রস গুণফল করলে কি দাঁড়ায়, ক্রস গুণফলের যে নিয়ম সেই অনুযায়ী আমরা এগিয়ে যেতে থাকি। i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, বি এ আছে সহগ 1, j ক্যাপের সহগ 1, k ক্যাপের সহগ -2, সি ভেক্টরের i ক্যাপের সহগ 1, j ক্যাপের সহগ -2, k ক্যাপের সহগ 3। তাহলে আমাদের এখান থেকে আসতেছে i ক্যাপ 3 মাইনাস মাইনাসে প্লাস আরো একটা মাইনাস, তাহলে 3 4, আর এখানে মাইনাস j ক্যাপ মান আসবে হলো এইটুকু, এই পাশে করি না হলে তোমরা পরে দেখবা না। i ক্যাপ এখানে 3 মাইনাস মাইনাসে প্লাস আরেকটা মাইনাস, তাহলে -4 মাইনাস j ক্যাপ ইনটু হবে এটা আর এটা বাদ, -3 আর মাইনাসে প্লাস 2, আর k ক্যাপ যদি রাখি k ক্যাপের সাথে -2 -1, এই থেকে আমি পাইতেছি হলো -i ক্যাপ 3 দিয়ে 5 -5j ক্যাপ আর -3k ক্যাপ। এই হলো আমার বি ক্রস সি। এখন বি ক্রস সি কে আমি ধরে নিই এটার মান হলো ডি। এখন ডি কি এর সাথে একই সমতলে থাকবে কিনা তার জন্য ডি কে এর সাথে ডট গুণ করে দেখতে হবে যে মান 0 আসে কিনা। যদি দেখি ডট গুণ করে মান 0 আসে তাহলে আমি বুঝবো যে ডি ভেক্টর অর্থাৎ বি ও সি এর লম্ব দিকের ভেক্টরটি এর সাথে একই সমতলে থাকবে। তাহলে এটা আমরা যাচাই করি, i ক্যাপ -5k ক্যাপ প্লাস 3k ক্যাপ। ওকে, তাহলে এখন ডি ডট হলো আমার এ, এটা করলে আমি পাইতেছি কি -i ক্যাপ -5j ক্যাপ আর -3k ক্যাপ। আর এ ভেক্টরের মান কি ছিল, এ ভেক্টরের মান ছিল হলো 2i ক্যাপ -j ক্যাপ প্লাস k ক্যাপ।
তাহলে এটা ডট গুণ করলে -2 i ক্যাপ আর i ক্যাপ ডট গুণে i ক্যাপের সাথে i ক্যাপ ডট গুণ করলে 1 আসে, যে ক্যাপের সাথে যে ক্যাপ ডট গুণ করলে 1 আসে। তবে i ক্যাপের সাথে যে ক্যাপ ডট গুণ করলে 0 আসবে, মানে i এর সাথে i ছাড়া অন্য যার সাথেই ডট করব তখনই 0 আসবে। একইভাবে যে এর সাথেও একই ঘটনা, k এর সাথেও একই ঘটনা। তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস, i ক্যাপ আর i ক্যাপ গুণ করে 1 হয়ে গেল। তাহলে 2 একে 2 -2 রইল। -5 আর -1 গুণ করলে +5 হইল, যে ক্যাপ গুণ হয়ে 1 এর 5 এর সাথে গুণ অবস্থায়, যেটা আমরা লিখলাম না। আর এখানে হবে -3 আর 1 এর সাথে গুণ করলে -3 থাকবে। তাহলে এখানে 0 আসতেছে, অর্থাৎ এরা একই সমতলীয় থাকবে, একই সমতলীয় হবে। ধরে নাও তমাল এটা, তো সে সাইকেল করে বাসার দিকে রওনা হচ্ছিল, তো সাইকেলের বেগ উল্লেখ করেনি। এমন সময় হঠাৎ করে বৃষ্টি পড়তেছিল, এই বৃষ্টি বেগ হলো 6 মিটার পার সেকেন্ড। এবং এখানে উল্লেখ্য যে এখানে বাতাসের বেগ নেই, মানে বাতাসের বেগ খুবই নগণ্য, বাতাসের বেগ শূন্য, ভি অফ এয়ার, অর্থাৎ যে বাতাসের বেগটা, এই বাতাসের কোনো বেগ নাই, বাতাসের বেগ শূন্য। এখন আমাকে বলা হয়েছে প্রথমে গ নাম্বারে যে তমালের বেগ কত ছিল। ও উল্লেখ্য আরেকটা বিষয় ছিল যে তমাল সাইকেল দিয়ে চলা শুরু করছে, তখন বৃষ্টি পড়া শুরু করলো 6 মিটার পার সেকেন্ডে। এই সময়ে বাতাসের কোনো বেগ নাই এবং তমাল দেখতেছে যে তার গায়ে 45 ডিগ্রি কোণে, তমাল দেখতেছে তার গায়ে 45 ডিগ্রি কোণে বৃষ্টির ফোঁটা পড়তেছে, 45 ডিগ্রি কোণে বৃষ্টির ফোঁটা পড়তেছে, বৃষ্টি পড়ছে। তমাল এটা যখন চলমান অবস্থায় তখন পরিলক্ষিত করছে। অর্থাৎ আমরা চলমান অবস্থায় যেটাই দেখি না কেন সেটা আমরা লব্ধি দেখি, সেটা লব্ধি ছাড়া আমরা অন্য কিছু দেখি না। এখন তমাল, ধরে নাও যে তমাল এদিকে চলা শুরু করছে, এরকম সময় এটা হলো ডি অফ রেইন, বৃষ্টি লম্ব দিকে পড়তেছে। আর আপেক্ষিক বেগের প্রত্যেকটা অঙ্ক হলো যার সাপেক্ষে বেগ তাকে উল্টা দিতে হয়, যার সাপেক্ষে বেগ তাকে উল্টা দিতে হয়। অর্থাৎ তমাল সামনের দিকে চলতেছে, তো তমালের বেগটাকে পিছনের দিকে আমরা বাড়িয়ে দিই। তমালের বেগটা যেহেতু সাপেক্ষ, তমালের সাপেক্ষে আমরা ঘটনাটা, তমাল 45 ডিগ্রি কোণে বৃষ্টি পড়তে দেখছে, অর্থাৎ তমালের সাপেক্ষে বৃষ্টির কোণটা দেওয়া আছে, তাই তমালকে আমি উল্টিয়ে দিছি, তমালের বেগটা এখন এদিকে মাইনাস, তবে একই বেগ, বেগের মানটা সেম, জাস্ট দিক ভিন্ন, এজন্য সামনে একটা মাইনাস দিলাম, এটা অসুবিধা নেই। তাহলে এখন আমরা এটার লব্ধি করতে পারবো। 90 ডিগ্রি কোণ হলো তাদের মধ্যবর্তী কোণ, তাহলে বৃষ্টিটা পড়বে হলো এর সামান্তরিকের, এই দুইটা বাহু দিয়ে গঠিত সামান্তরিকের কর্ণ বরাবর, কর্ণ বরাবর, এই বরাবর হলো তার বৃষ্টির আপেক্ষিক বেগ, বা বৃষ্টির এটা প্রাইম দিয়ে লিখি ভি প্রাইম, এটা সে দেখতেছে কত কোণে পড়তেছে তার গায়ে 45 ডিগ্রি কোণে। এটা হইলো আমার, তাহলে আমার সূত্র কোনটা মনে আসতেছে, আমার সূত্র একটাই মনে আসতেছে, সেটা হইলো tan থিটা। এখন লব্ধির সাথে উৎপন্ন কোণ কত, 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু হবে, যার সাথে কোণ সে থাকবে সিঙ্গেল, তাহলে তমালের সাথে কোণ তমাল সিঙ্গেল থাকবে, উপরে বসবে ভি রেইন ডিভাইডেড বাই ভিটি, অর্থাৎ তমালের বেগ, ভি রেইন সাইন আলফা, আলফা এর মান হলো এখানে দেখতেছি আমরা 90 ডিগ্রি, তাহলে ভি আর সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই ভিটি প্লাস ভি আর কস 90 ডিগ্রি। এখানে আমার বের করতে হবে তমালের বেগটা শুধু, আর বাকি আমার কিছু দরকার নেই। cos 90 এর মান হলো 0, তাহলে ভি আর cos 90 এখানে 0 চলে আসবে, এখানে 1 ইজ ইকুয়াল টু, উপরে থাকবে শুধু ভি আর, নিচে থাকবে শুধু ভিটি, কারণ sin 90 ডিগ্রির মান 1 আর এই cos 90 ডিগ্রি এটাকে 0 বানিয়ে ফেলবে, শুধু নিচে ভিটি থেকে যাবে, তাহলে ভিটি আর ভি আর দুইটাই সেম হবে। তাহলে তমালের বেগ কত হবে, ভিটি ইজ ইকুয়াল টু ভি আর ইজ ইকুয়াল টু হবে 6 মিটার পার সেকেন্ড। এটা এমসিকিউ তেও আসতে পারে, একটা কথা খেয়াল রেখো, যখন 20টি ছাত্র অঙ্কে 45 ডিগ্রি কোণের কথা বলা থাকবে, বাতাসের বেগ শূন্য বলা থাকবে, বাতাসের বেগ কত, শূন্য বলা থাকবে, কোণের মান 45 ডিগ্রি বলা থাকবে, তখন বৃষ্টির বেগ যা, ব্যক্তির বেগতা, কি বললাম, এটা এমসিকিউর জন্য। যখনই বৃষ্টি ছাতার অঙ্কের
অর্থাৎ আপেক্ষিক বেগের অঙ্কে 45 ডিগ্রি কোণের কথা উল্লেখ করা থাকবে, যে লোকটা দেখছে সে 45 ডিগ্রি কোণে বৃষ্টি পড়তে দেখছে বা 45 ডিগ্রি কোণে এই জিনিসটা পড়তে দেখছে তার গায়ে। তো যাই হোক, সেটা 45 ডিগ্রি কোণে যদি পড়ে আর যদি বাতাসের বেগ না থাকে, তাহলে ব্যক্তির বেগ আর বৃষ্টির বেগ দুইটাই হবে সমান। এটাই হলো শর্টকাট। নদী নৌকার অঙ্ক করছি না, নদী নৌকা হোমওয়ার্ক থেকে গেল। নদী নৌকার অঙ্ক তোমরা হিউজ পরিমাণ করছো, তো তোমরা যে যে স্টাইলে করছো সেই স্টাইলে কইরো। জাস্ট আমরা সূত্রগুলো একবার মনে করিয়ে দিই। টি সমান দূরত্ব নদীর প্রস্থ ডিভাইডেড বাই হইল ভি সাইন আলফা, অর্থাৎ প্রস্থ বরাবর ব্যক্তির বেগের উপাংশ। অর্থাৎ একজন ব্যক্তি যদি এই বেগ এরকম একটা বেগ নিয়ে সে চলা শুরু করছে, তাহলে তার প্রস্থ বরাবর উপাংশটা কি আসবে? আমরা জানি কোনটা যদি আলফা হয়ে থাকে, তাহলে এই বেগের আনুভূমিক উপাংশ এই বরাবর কাজ করবে ভি কজ আলফা। তাহলে উলম্ব উপাংশ কোন বরাবর কাজ করবে? অবশ্যই উলম্ব উপাংশ প্রস্থ বরাবর কাজ করবে, ভি সাইন আলফা। তাহলে তোমরা দেখতেছো এই যে উলম্ব উপাংশ যেটা যাচ্ছে সেটা ঠিক নদীর প্রস্থ বরাবর যাচ্ছে। তাহলে আমার অতিক্রান্ত নদী নৌকার অঙ্কে যদি আমাকে সময় চাই যে কত সময় লাগবে এই পার থেকে ওই পারে লম্ব বরাবর পৌঁছাতে, বা আমাকে শুধু সময় চাচ্ছে, তখন আমি এই কাজটা করব যে প্রস্থ আর প্রস্থ বরাবর বেগের যে উপাংশ সেটা দিয়ে ভাগ করলে আমি সময় পেয়ে যাব। আবার সময় নিয়ে আরেকটা সূত্র আছে, এটা থেকে আসছে, এটা হলো ডি বাই রুট বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটা কিভাবে? স্রোতের বেগটা অবশ্যই তোমরা জানো যে স্রোতের বেগে দিয়ে ক্রিয়াশীল হয়, আর ভেক্টরের ক্ষেত্রে এই ভেক্টরে যদি আমি সামান্তরিক চিন্তা করি, ভেক্টরের সময় সবসময় লব্ধিটা এই দুইটা বেগ যারা ক্রিয়াশীল থাকে একটা বিন্দুতে তাদের সামান্তরিক অঙ্কন করে সেই সামান্তরিকের লব্ধি কর্ণ বরাবর হবে এই মূল যে পথে সে যাচ্ছে সেটার ডিরেকশন। তাহলে এই পথ এদিকে যদি আমার কাজ করে হলো স্রোতের বেগ, আর আমার বেগটি যদি ভি এই আলফা কোণ উৎপন্ন করে চলা শুরু করে, তাহলে এই ইউটাকে আমি এখানে স্থাপন করতে পারি। এখানে যদি ইউ হয় তাহলে দেখছো এই যে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এই সমকোণী ত্রিভুজটা তাহলে আমার লাগতেছে হলো প্রস্থ বরাবর এই দূরত্বটা। তাহলে কি আমি অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার করে দিলেই কি ভি সাইন আলফার এই মানটা পেয়ে যাচ্ছি। তো সে এটা থেকে এটা আসছে ওই পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে। আর আমাদের মূলত নদী নৌকার অঙ্কের ক্ষেত্রে বেশিরভাগ অঙ্ক টেন থিটা সমান ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা এই সূত্র দিয়ে করতে হয়। আর সর্বনিম্ন সময়ের জন্য যদি প্রশ্ন উল্লেখ থাকে যে সর্বনিম্ন সময় পার হচ্ছে, তাহলে ডি বাই ভি, কারণ ভি সাইন আলফার সর্বনিম্ন মান হইতে পারে সাইন আলফা, সাইন 90 ডিগ্রি হইলো তার সর্বোচ্চ মান, আর সাইন 90 ডিগ্রি সর্বোচ্চ হলো ডি বাই ভি থাকে, তখনই আমার মিনিমাম টাইমে আমি পৌঁছায় যেতে পারি। অর্থাৎ ভি যত বাড়বে টি তত কমবে, এইখানের এই উপাংশটার মান যতই বাড়বে এটা ততই কমবে, আর এটার মান সর্বোচ্চই হইতে পারে ভি। যেহেতু এটার মান সর্বোচ্চ হইতে পারে ভি, তাহলে ডি বাই ভি করলে আমি সর্বনিম্ন সময় পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ভেক্টরকে বলে এই ভেক্টরটি সংরক্ষণশীল, কয়েকটা ক্ষেত্র জেনে নাও যে এটা হলো কার্ল, ডাইভারজেন্স, এই সব ক্ষেত্রগুলোতে যদি একটা ভেক্টরকে বলা হয় ভেক্টরটি সংরক্ষিত থাকবে, তার অর্থ কি? সংরক্ষিত থাকবে। আবার যদি বলা থাকে যে এটা অঘূর্ণনশীল, আবার যদি বলা থাকে বি ভেক্টরটি সলিনয়েডাল, আবার এরকম একটা চিত্র দেওয়া থাকতে পারে, এরকম একটা গোলনা এর বাইরে এরকম একটা ডিরেকশন দেওয়া আছে, অথবা এরকম একটা ডিরেকশন দেওয়া আছে, উদ্দীপকে আর কি এরকম একটা ডিরেকশন দিয়ে এরকম একটা চিত্র দিয়ে তোমাকে বলবে যে এটা দিয়ে কি বোঝায়, এমসিকিউ তে অপশন দিয়ে রাখবে। আর আরেকটা চিত্র দিবে হলো
এরকম। এখন এই কথাগুলোর মানে কি? সংরক্ষিত থাকা দিয়ে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন আমাদের একটা টিচার। তো তিনি এই সংরক্ষিত থাকা নিয়ে বলছেন কি, যে একটা ঘরের যদি গেট থাকে, গেটের ভিতরে কোনোভাবে চোর ঢুকে গেল, ঢোকার পরে এটা হলো ধরো ঘরের আলমারি, যেখানে আলমারির মধ্যে সকল জিনিসপত্র আছে। আলমারির মধ্যে অবশ্যই একটা তালা থাকে, এই তালাটার জন্য একটা সুনির্দিষ্ট চাবি থাকে। তো এখন চাবি দিয়ে যদি খুলেও ফেলে, চাবি দিয়ে খোলার পরে এইখানে একটা ধরার মতো জিনিস থাকে, সেটা দিয়ে খুলতে হয়। আর খোলার সময় কিন্তু এই যে আলমারির কবজা সেটাকে ঘুরাইতে হয়। খোলার সময় আলমারির কবজা কি হয়? ঘুরে। আলমারির কবজা কি হয়? ঘুরে। তাহলে যদি এটা অঘূর্ণনশীল হয়, একটা ভেক্টর ক্ষেত্র দিয়ে অঘূর্ণনশীল হয়, তবেই সেটা সংরক্ষিত থাকবে। আর যদি ঘূর্ণনশীল হয়ে যায় তাহলে সেটা সংরক্ষিত থাকবে না, বা সেটা ঘূর্ণনশীল হবে। আর যদি এটাকে ঘোরানো সম্ভব হয়ে যায় তাহলে আমি আলমারিটা পুরোপুরি খুললে ভিতরে স্বর্ণ গয়না সব নিয়ে যেতে পারবো। তাহলে স্বর্ণ গয়না অসংরক্ষণশীল কখন হইতেছে? যখনই আমি আলমারির যে কবজা সেটা আমি ঘোরাতে পারছি। আলমারির কবজা যখনই অঘূর্ণনশীল থাকবে তখন আমি বুঝবো যে আমার জিনিসপত্র সংরক্ষিত থাকবে। তাহলে সংরক্ষিত থাকার শর্ত কি? অঘূর্ণনশীল হওয়া। আর অঘূর্ণনশীল কখন হয়? যখন কার্ল অফ ওই ভেক্টরটা ইজ ইকুয়াল টু হয় 0। কার্ল 0 হলে অঘূর্ণনশীল হয়, অঘূর্ণনশীল হলে সংরক্ষিত হয়। আর কার্ল 0 না হলে ঘূর্ণনশীল হয়, ঘূর্ণনশীল হলে অসংরক্ষিত হবে। আর সলিনয়েডাল মানে কি? সলিনয়েডাল হলো নেবলায়ের ডট গুণ। নেবলা কি আবার এটা প্রশ্ন করো না। নেবলা হইল ddx i cap প্লাস ddx ddy, এত দূর থেকে দেখবো না। নেবলা হবে ddx i cap প্লাস ddy j cap প্লাস ddz k cap। আর এখানে তোমাকে যে ভেক্টরটা দেয়া থাকবে এটাই অবশ্যই হবে x y z i cap j cap k cap দিয়ে লেখা কোন একটা রাশি। তো সেই রাশিকে যখন এই নেবলার এই মানটার সাথে আমি ডট গুণ করব, ডট গুণের মান যদি আমার 0 আসে তাহলে সলিনয়েডাল হবে। 0 আসলে কি হবে? সলিনয়েডাল হবে। আবার এই ডট গুণটা 0 আসলে এই ক্ষেত্রটা হবে, অর্থাৎ প্রবাহিত। কোন জিনিস যদি সম্পূর্ণভাবে একটা ক্ষেত্রের উপর প্রবাহিত হয় তাহলে এটার অর্থ দাঁড়ায় হলো এটি একটি সলিনয়েডাল। আবার এই যে ডাইভারজেন্স, এটা অবশ্যই ডট গুণ মানে ডট, খেয়াল করো ডটে ডি আছে, ডাইভারজেন্সেও ডি। ডাইভারজেন্সে ডি দিয়ে শুরু হয় আর ডট করতেও কি ডি শব্দটা আসে। তাই আমি যখনই ডট করব নেবলার সাথে যখন ডট করব তখন আমি বুঝবো যে আমি ডাইভারজেন্স বের করতেছি। নেবলার সাথে যখন ক্রস করব, ক্রসের জন্য সি ইউজ করতে হয়, আর সি থাকে হলো কার্লে। তাহলে ক্রস শূন্য হলে আমি বুঝবো কার্ল শূন্য, ডট শূন্য হলে আমি বুঝবো ডাইভারজেন্স শূন্য। এই যদি হয় কথা, তাহলে ডাইভারজেন্সের মান যখন কোন একটা ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্সের মান শূন্য হলে এরকম চিত্রটা রাইট হবে। আর এই বাইরের দিকে নির্দেশ করলে ডাইভারজেন্স অবশ্যই ধনাত্মক হবে। বাইরের দিকে নির্দেশ করলে ডাইভারজেন্স ধনাত্মক, অর্থাৎ নেবলা অফ ভি এটা হবে পজিটিভ, ইজ ইকুয়াল টু হবে পজিটিভ ভ্যালু। আর এখানে নেবলা কোন একটা ভেক্টর ভি ভেক্টর হলে সেটা হবে নেগেটিভ ভ্যালু। এটা 2010 সালে বোর্ডে আসে একটা অঙ্ক, যেখানে বলের অঙ্কটাই দিচ্ছে, তবে অঙ্কটা দুইটা অংশ আছে। প্রথম অংশে বস্তুর ভর চাইছে, দ্বিতীয় অংশে আরেকটা বল এটার উপর ক্রিয়াশীল হলে বস্তুর ত্বরণ জানতে চাইছে। তাহলে আমরা এই অঙ্কটা এখন শুরু করব। তাহলে প্রথম অংশটা করে ফেলি। প্রথম অংশটা খুব সহজ, বলছে 7 নিউটন বল বস্তুর উপর ক্রিয়াশীল হলে বস্তুটি 3 মিটার পার সেকেন্ড স্কয়ার গতিশীল হয়। এফ দিয়ে দিছে, এ দিয়ে দিছে, আমার শুধু চাইছে হলো এম এর মান কত। তাহলে আমরা প্রথম অংশ সরাসরি সূত্রে অ্যাপ্লাই করব, এফ ইজ ইকুয়াল টু এম এ। এটা কেউ ইউজ করতে পারবে এই অঙ্ক দেখলে। তাহলে এম এর মান হবে কি
F বাই A অর্থাৎ 7/3 এত কেজি। এখন দ্বিতীয় অংশটা একটু ডিফিকাল্ট, দ্বিতীয় অংশটা যারা পারবে তারাই হলো প্রকৃত অর্থে এই বল অংশটা বুঝে। সেটা হলো 5 নিউটন মানে আরেকটি বল, অর্থাৎ 7 নিউটন বল বস্তুটিকে এ দিয়ে ক্রিয়াশীল করছে। এখন 5 নিউটন মানে আরেকটি বল এই 7 নিউটনের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ক্রিয়াশীল হয়েছে। 5 নিউটন বল 7 নিউটনের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়েছে। এখন এটার লব্ধিটা হিসাব করতে হবে, আর লব্ধিটা থেকে আমার বস্তুটির ত্বরণ বের করতে হবে ভর দিয়ে ভাগ করে। তো এখন আমি লব্ধি নির্ণয় করব, অর্থাৎ দুইটা বলই এখন একটা বিন্দুতে কাজ করতেছে। এখন একটা বিন্দুতে দুইটা বল কাজ করলে প্রত্যেকটা বল তো নেওয়া যাবে না, বা যে কোনো একটা বলও নেওয়া যাবে না। অবশ্যই তাদের লব্ধিটাকে আমার অ্যাকচুয়াল এই বিন্দুতে ক্রিয়াশীল বল হিসেবে কাউন্ট করতে হবে। তাহলে তাদের অ্যাকচুয়াল যে ক্রিয়াশীল বল এই বিন্দুটার মধ্যে অর্থাৎ এই বস্তুটার মধ্যে, সেই বলটা আমি কাউন্ট করব। সেই জন্য আমি এখন লব্ধি নির্ণয় করব। R = √5² প্লাস 7² প্লাস 2 × 5 × 7 আর হলো cos 60 ডিগ্রি। বলে দিছে আমার 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়েছে। তাহলে আর এর মানটা কত আসে? 4 নিউটন, 10.44 নিউটন। এটাই হলো এই 5 নিউটন আর 7 নিউটন বল একটা বস্তু একই বস্তুর উপর ক্রিয়াশীল হওয়ার কারণে সেটার লব্ধি বল। এখন লব্ধি বলটা তুমি পেয়ে গেছো। এখন সেই বস্তুটার ত্বরণ নির্ণয় করার জন্য আমরা কি জানি? F = ma। এখন আপাতত এখানে লব্ধি বলের জন্য R = আমার লিখতে হবে ma, অর্থাৎ a হবে R/m। এ হবে কি R/m। তাহলে এখানে যে ত্বরণ লব্ধি ত্বরণ, এখানে কিন্তু এই